সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, রচনা ব্যানার্জি, শতাব্দী রায়কে আজকে দেখলাম এনডিএর শিবিরে মিটিং এ যোগদান করতে। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা অগ্নিমিত্রা পালও তিনিও উত্থাপন করে দিয়েছেন, যে তাহলে সায়নীরা যদি দলে আসে, দলে আসলে কি হবে তাদের? কারণ কাকলি ঘোষ দস্তিদার যেভাবে অপমান করেছিল অগ্নিমিত্রা পাল, সায়নী ঘোষ যেভাবে শিব ঠাকুরের উপর কন্ডম পরিয়েছিল, সেই তাহলে কি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদেরকে একটাই জিনিস বলতে হবে, যে হিন্দুত্বের থেকেও দল আগে বিজেপির কাছে? আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, কথা বলবো স্যারের সাথে। স্যার, হিন্দুত্বের থেকেও ওনাদের কাছে দল আগে বিজেপির কাছে, যদি একটু বলেন। দেখো, দল যদি না টেকে, দল দল টিকে আছে জন্য কিন্তু হিন্দুত্বের রাজনীতি বিজেপি করতে পারছে। দল আজকে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বলেই আর্টিকেল 370 ধারা সংসদে বাতিল করতে পেরেছে এবং 35-এর এ ধারা বাতিল করতে পেরেছে। দল যতদিন শক্তিশালী ছিল না ততদিন তো বিজেপি এই কাজগুলো করতে পারেনি। দল শক্তিশালী হয়েছে বলেই রাম মন্দির তৈরি হলো। দল 303 আসন পেয়েছিল বলেই একটার পর একটা ভাবনা চিন্তা বিজেপির কার্যকারী তারা করতে পেরেছেন। কোথায় অটল বিহারী বাজপেয়ী তো পারেননি, তিনি যখন অনেক 24টা জোট সঙ্গীকে নিয়ে চলেছেন তখন তো পারেননি। তাহলে হিন্দুত্বের রাজনীতি বিজেপি তখনই শক্তিশালীভাবে করতে পারছে যখন দল শক্তিশালী, দলই সব। সেই কারণে মনে রাখবে, বিজেপির কাছে হিন্দুত্বটা ইনস্ট্রুমেন্টাল। প্রত্যেক রাজনৈতিক দলের আদর্শটা হলো ইনস্ট্রুমেন্টাল। ধরো, যতদিন বামেরা ক্ষমতায় ছিল, সিপিআইএম দল ক্ষমতায় ছিল, বিপ্লব বা ক্লাস স্ট্রাগল নাম করে আসলে দলটাকে ওরা সংগঠিত করত। মেহনতি মানুষের নাম করে, মেহনতি মানুষের নাম করে বামেরা কিন্তু আসলে কি করত, দলকেই সংগঠিত করত। বিজেপিও ঠিক তেমনি ভাবে মানে হিন্দুত্ব তাস খেলে, হিন্দুত্বের নাম করে তারা কিন্তু দলকে শক্তিশালী করছে, দলের স্থায়িত্ব বাড়াচ্ছে এবং দল শক্তিশালী হলে দলের সদস্য মানে নির্বাচিত এমপি এমএলএ সংখ্যা বাড়লে তারা পার্লামেন্টে আইন পাস করতে পারবে। সেই কারণেই আমি যতটুকু জানি, আমি যদি ভুল না জানি, তাহলে সায়নী ঘোষের প্রতি কিন্তু রাজ্যের সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা ভীষণ ক্ষিপ্ত এবং সায়নী যে ভাষা ব্যবহার করেছিল তাতে, হ্যাঁ, সেটা কিন্তু হিন্দু ধর্মের মানুষকে আঘাত করেছিল। কিন্তু তারপরেও সায়নী ঘোষকে এনডিএ শরিক করতে হলো আপাতত, তারপরে হয়তো বিজেপিতে ঢুকবে। এটা কিন্তু বিজেপির সাধারণ কর্মী সমর্থকদের নাড়িয়ে দিয়েছে, আমি তোমায় বলছি। নাড়িয়ে দিচ্ছে মানে আমি কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি অগ্নিমিত্রা পালের মন্তব্যে, যে যদি সায়নী ঘোষকে নেওয়া হয় তাহলে কিন্তু মানুষ বিজেপির থেকে মুখ ফিরিয়ে নেবে, এরকম মন্তব্যও দেখলাম আমি। আমি কিন্তু শুধু আমি তোমায় বলতে চাই যে বিজেপি যারা সমর্থক, যারা বিজেপি দলটাকে হৃদয় দিয়ে ভালোবেসে করে, তাদের মধ্যে যারা কর্মী বা পদে আছেন তাদের কিছু বলার ক্ষমতা নেই, কারণ তারা বললেই পদ থেকে সরে যেতে হবে, বিদ্রোহ করলেই পার্টিতে, যে কোনো পার্টিতে স্থান নেই, দলীয় শৃঙ্খলা ভঙ্গ হবে। কিন্তু সাধারণ যে কোনো একটা, তুমি শ্যামবাজার হোক, তুমি রাজাবাজার হোক, তুমি ইয়েতে হাওড়া স্টেশনে দাঁড়াও, তুমি শিয়ালদা স্টেশনে বুম হাতে নিয়ে বলো যে সায়নী ঘোষ এনডিএ শরিক হলেন, আপনি কি সমর্থন করেন? বিজেপির এই ভূমিকা, বিজেপিতে গেলেন, বিজেপির এই ক্ষেত্রে বিজেপির নেতাদেরকে কি আপনি বিশ্বাস করছেন? বিজেপি দলকে কি আর বিশ্বাস করা যায়? বিজেপির এই ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? এইভাবে যদি তুমি সাধারণ মানুষের মতামত নাও, তুমি দেখবে যে সাধারণ মানুষও, মানে আমি তো এতক্ষণ বলছিলাম বিজেপির কর্মী সমর্থকরা ভীষণভাবে আহত হচ্ছেন, তারা ক্ষুব্ধ হচ্ছেন, আর নেতা যারা আছেন, যারা পদে আছেন, যারা মন্ত্রী আছেন, তারা কিছু বলতে পারছেন না। আমি দেখলাম অগ্নিমিত্রার বক্তব্যের মধ্যে অগ্নিমিত্রা বলল যে আমি তো ওই লেভেলের কার্যকর্তা নই, আমি সব কথা বলতে পারি না। ঠিকই বলেছেন, সত্যি তো বলতে পারেন না। শৃঙ্খলা ভঙ্গের দায়ে
অভিযুক্ত হবেন, কিন্তু সাধারণ বিজেপি কর্মীদের তো সেই ভয় নেই, ফলে ওরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাচ্ছে, ওরা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে, সোশ্যাল মিডিয়ার দেওয়ালে তাদের বক্তব্য রাখছেন। এটা কি হচ্ছে? নির্বাচনের আগে যাদের বিরুদ্ধে আমরা লড়াই করলাম, সেই কাকলি ঘোষ দস্তিদার, সেই রচনা ব্যানার্জি, সেই সায়নী ঘোষ, সেই লোকগুলোকে, সেই শতাব্দী রায়, তাদেরকেই আমাকে নিতে হলো। যাদের বিরুদ্ধে বছরকে বছর আমরা অভিযোগ করেছি, বৃহত্তর স্বার্থে স্যার। এই বৃহত্তর স্বার্থটাই কিন্তু লোকে মেনে নিতে পারছে না। লোকের বক্তব্য হচ্ছে যে যারা কে আমি দাগালাম দুর্নীতিগ্রস্ত হিসাবে, যাদের যাদের রাজনীতিটাই আমাদের অপছন্দের রাজনীতি, যাদের বিরুদ্ধে আমরা লড়াই করলাম, তাদেরকেই সঙ্গে নিয়ে আমাদের বৃহত্তম রাজনীতি করতে হচ্ছে। সেই কারণে যতটা না এটা নরেন্দ্র মোদী অমিত শাহর সরকারের স্থায়িত্বের প্রশ্নের সাথে যুক্ত। তুমি জানো যে 240টা আসন পেয়েছিল নরেন্দ্র মোদী অমিত শাহ। একদিকে চন্দ্রবাবু নাইডু, যিনি একটু নড়বড়ে, মাঝে মাঝে মধ্যেই, নীতিশ নীতিশ কুমারও খুব নির্ভরযোগ্য নয়, কারণ যারা দর্শক তোমার নিশ্চয়ই জানেন নীতিশ কুমার বারবার কখনো এনডিএ কখনো ইউপিএ শরিক বারবার বদলেছে। তার নাম। ফলে নরেন্দ্র মোদী কেবলমাত্র সংবিধান সংশোধনের জন্য বা উইমেন রিজার্ভেশন বিল পাশ করার জন্য বা কেবলমাত্র ডিলিমিটেশনের জন্য এই তৃণমূলের পচা যারা নেতৃত্ব, যাদেরকে বিজেপি একসময় পচা নেতৃত্ব বলছিল, যারা তৃণমূলের বিজেপির চোখে যারা ছিল দুর্নীতিগ্রস্ত, তাদেরকে নিতে বাধ্য হচ্ছে। এবং এটার কারণটাই হলো নরেন্দ্র মোদী 240, সেইখান থেকে যদি সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে হয়, তাহলে এই তৃণমূলের 20 জনকে যদি নিয়ে নেয় 260 হয়ে গেল, তাহলে সরকারের স্থায়িত্ব হাতের মুঠোর মধ্যে থেকে গেল। বৃহত্তর স্বার্থে অনেক কিছু করতে হবে, বৃহত্তর স্বার্থে সবকিছু মেনে নিতে হবে। দেখো, মানে দুর্নীতির সাথে সহ অবস্থান করে বৃহত্তম স্বার্থ কি করে রক্ষা হয় আমি জানি না। মানে যাদেরকে এই যে প্রকাশ্যিক বড়াই, যাকে মানে সরাসরি বলা হলো যে কয়লা পাচারকারী, যাকে বলা হলো যে বালু পাথর পাচারকারী, মানে ক্যামাক স্ট্রিটে টাকা পাঠায়, সেই মানুষটাকে যখন বিজেপিরই সাংসদ করা হচ্ছে, তখন সিগন্যাল খুব পরিষ্কার যে দুর্নীতির সাথে সমঝোতা করা হচ্ছে। দেশের স্বার্থে স্যার মেনে নিতে হবে। এটা দেখো, মানে কোনো একটা তো অজুহাত লাগে, এটাও আরেকটা অজুহাত। দেশের স্বার্থর নাম করে ভালো তৃণমূল খারাপ তৃণমূলের বিভাজন করে মানে তৃণমূলকে নিয়ে নেওয়া হচ্ছে, তাহলে বিজেপির তৃণমূলীকরণ ঘটছে। দেখো, মানে বিজেপির অভিযোগ কি ছিল যে, এবং বিজেপির বক্তব্য কি ছিল নির্বাচন প্রক্রিয়ায়, যে আমরা কোনো তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে নেব না, আমরা কোনো মতেই কম্প্রোমাইজ করব না ইয়ের সাথে, দুর্নীতির সাথে। কিন্তু আজকে দেখা যাচ্ছে বিজেপির নেতাদের সাথে তৃণমূলের নেতাদের সম্পর্ক, এক টেবিলে বসে আছেন কাকলি ঘোষ দস্তিদার, প্রধানমন্ত্রী এক টেবিলে বসে আছেন। তাহলে এই প্রশ্নগুলো বারবার আসবে যে আপনারা নির্বাচনের সময় ভোটারদেরকে একরকম প্রতিশ্রুতি দিয়েছেন, এখন ভোট শেষ হয়ে গেছে আপনারা আরেক ধরনের কথা বলছেন। দেশের জন্য ডিলিমিটেশন বিল আছে, ইউসিসি বিল আছে, মহিলা সুরক্ষা বিল আছে, একাধিক বিল আছে, এক দেশ এক ভোট। দেখো, কোনো একটা তো অ্যালিবাই করতেই হয়। এটা কতটা দেশের জন্য আর কতটা নরেন্দ্র মোদী সরকারের স্থায়িত্বের জন্য, সেই প্রশ্নটা কিন্তু আমাদের জোরালোভাবে থাকবে। এবং রাজনীতিতে এটা হয়েও থাকে, আমি তোমাকে বলছি, আমি যার জন্য শুরুতেই তোমায় বললাম। রাজনীতিতে নাকি স্যার ছুত মার্ক নেই, এরকম। একদম তাই, মানে এটাই বিজেপির নেতারা স্বীকার করছেন না কেন, আমার আপত্তি ওই জায়গাটাতে। মানে নানা রকম ধ্যান তারামি করছেন, নানা রকম ধ্যান তারামি বক্তব্য রাখছেন। পরিষ্কার করে বলুন যে হ্যাঁ, আমাদের সংখ্যা দরকার, আমরা এই যাদেরকে দুর্নীতিগ্রস্ত বলেছি, সায়নী ঘোষ থেকে শুরু করে রচনা ব্যানার্জি, তাদেরকে আমরা নিচ্ছি এখন। একদম। তাহলে অভিষেক কি দোষ করলো? মমতা বন্দ্যোপাধ্যায় কি দোষ করলো? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আসতে চায়, তাদেরও তো নেওয়া উচিত আমি মনে করি। মানে আপনাদের ধ্যানতারামি করে আপনারা বলছেন, নানা রকম যুক্তি দিচ্ছেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তাহলে ভোটারদের সামনে কেন এইরকম যুক্তি আপনারা রাখলেন? ভোটারদের সামনে আপনারা কেন নির্বাচনের সময় প্রচারে বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কর্মীদের নেওয়া হবে না, বিজেপির তৃণমূলীকরণ হবে না? কিন্তু আমরা তো দেখছি বিজেপি দলটাই তৃণমূল কংগ্রেস চালাচ্ছে এখন বকলমে। তাহলে স্যার ঋতব্রতদেরকে আলাদা গ্রুপ করে রেখে লাভ কি? ওইগুলোকে বিজেপিতে মিশিয়ে নিলে হয়ে গেল। আমার তো মনে হয় তাই। মানে দেখো, এতে বরঞ্চ
আমাদের যারা বিরোধী পক্ষ থাকবে, প্রকৃত বিরোধী পক্ষ হবে, তাদের অসুবিধে এবং জনস্বার্থে যাদের বিরোধিতা করতে হয়, জনস্বার্থে সরকারের ভুল ত্রুটি বিচ্যুতি তুলে ধরবার জন্য যাদের বিরোধিতা করতে হয়, বিধানসভার ভেতরে বিধানসভার বাইরে, এরকম বক্রচোলা বিরোধী না রেখে সরাসরি শাসক দলের সাথে যদি যুক্ত হয়ে যায়, তাহলে বিরোধী কারা, প্রকৃত বিরোধী কারা, সেটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু মানে সেই কারণে আমি যারা দিল্লিতে মানে এনসিপিআই এর নাম করে এখন দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি, সেই সিপিএম এর লাইন আমরা কোনো এখানেও দোস্তি ওখানেও দোস্তি। পরিষ্কার করে যেটা বলতে চাই যে এনসিপিআই এর নাম করে আপাতত এনডিএ তে যুক্ত হলাম, পরে বিজেপির পতাকা ধরবো। আর এখানে একটা হাইফেন রেখে বিজেপির সাথে সখ্যতা বজায় রেখে একটা বিরোধী তৈরি হলো, বিরোধী গোষ্ঠী তৈরি হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তাহলে মানুষের কাছে সমস্যা হলো প্রকৃত বিরোধী কে, রাজ্যে বিরোধী দল কারা, এবং বিরোধী দল কে বিরোধী দলের নেতা, কে বিরোধীর ভূমিকা পালন করবে। তাহলে বিজেপি রাজনীতিটা কিন্তু সত্যি গুলিয়ে যাচ্ছে। সরকারের দ্বারা আক্রান্ত হলে বিরোধী দলনেতার কাছে ছুটে যাবে। আমি জানি না, একটা সময় তো তোমরা বিরোধী দলের নেতা যখন শুভেন্দু অধিকারী ছিলেন তার কাছে তোমরা ছুটে যেতে। আজকে তো তোমরা মানে বিরোধী দলে কোনো নেতা সেই অর্থে নেই, ফলে তার কাছে কার কাছে তোমরা ছুটে যাবে। ফলে আমি কিন্তু চিন্তিত যে এই সময় বিরোধী স্বর যারা রাখবেন তারা আদতেও কোনো বিরোধী নেতা পাবেন কিনা, তাদের ছত্রছায়া পাবেন কিনা, বা বিরোধীদের প্রোটেকশন আদতেও তারা পাবেন কিনা। কিন্তু যে এরা বিজেপিতে গেলেও, আমি ধরছি এরা বিজেপিতে চলে গেল, এদের ভবিষ্যৎ কি হবে? এই রচনা, শতাব্দী রায় থেকে শুরু করে যারা 21টা সাংসদ এখন হোল্ড আছে, তাদের অবস্থা কি হবে? দেখো, বিজেপি এদেরকে প্রার্থী করবে, সায়নী প্রার্থী করবে 29-এ আবারও এরাই প্রার্থী। হ্যাঁ। এ বাবা, দেখো তুমি স্টেপ গুলো বোঝো। সব চালাকি নাম্বার ওয়ান, সেটা হলো প্রথমে আলাদা গোষ্ঠী, তারপরে এনসিপিআই দলের সাথে যুক্ত হলাম, তারপরে এনডিএ কে সমর্থন করলাম, তারপরে কিছুদিন পরে দেখবে যে এর মধ্যে বেশ কিছু বিজেপিতে যুক্ত হয়ে গেছে, তারপরে দেখবে বিজেপির প্রার্থী হয়ে গেছে 29-এর যদি নির্বাচন হয়। মানুষ তো এদেরকে গোহারা হারাবে, মানুষ তো রিজেক্ট করে দেবে। ভোট আমি করাবো, আমার মানে যে কায়দায় তৃণমূল ভোট করেছে আমি সেই কায়দায় যদি ভোট করাই, ভোটে আমি জিতবো। তাহলে ভোট তো আমার হাতে থাকবে, ভোট তো নিয়ন্ত্রিত হয়। ফলে এদেরকে বিজেপি কর্মী সমর্থকদেরকে রক্ত ঘাম জল করে জেতাতে হবে। একদম বিজেপির প্রত্যেকটা কর্মী ভাই আপনারা রেডি থাকবেন, এদেরকে আপনাদেরই জেতাতে হবে। আপনাদের নেতা নেত্রী হিসাবে এদেরকে মেনে নিন, তাতে আপনারা সুখে থাকবেন। বিরোধিতা করলে কিন্তু আপনাদের দুঃখ আছে, দলের মধ্যে দুঃখ হবে, মনের মধ্যে দুঃখ হবে। ফলে দলের দুঃখ, মনের দুঃখ আপনারা কেন নেবেন? আপনারা এই সমস্ত তৃণমূলের সমস্ত নেতাদেরকে মেনে নিন, বৃহত্তর স্বার্থে আপনিও বলবেন। হ্যাঁ, বৃহত্তম স্বার্থে মেনে নিন, এবং এদের সাথে ঘর সংসার করতে হবে, আপনাদের একসাথে থাকতে হবে, এদের মানে সাথে ওঠা বসা করতে হবে, দলীয় পতাকা ধরতে হবে, রাজনীতি করতে হবে। আর এই কিন্তু এর বাইরে তো জনগণ আছে। বিজেপির নেতা কর্মী সমর্থকরা মনে করো রেজিমেন্টেড পার্টি, সবাই মেনে নিল, যেমন অগ্নিমিত্রা মেনে নিয়েছে, শ্রমিক মেনে নিয়েছে, সবাই মেনে নিয়েছে। না, আমি বলছি যে কর্মী সমর্থকরা মেনে নিয়েছি, কিন্তু মানুষের সাথে কত বড় প্রতারণা হলো তুমি ভাবো। মানুষের সাথে তো একটা বিরাট প্রতারণা হলো। এই মানুষ একটা জিনিস বলছি যে দেখুন, হ্যাঁ বিজেপি না বিজেপি, এরা হ্যাঁ বিজেপি না বিজেপিতেই ভোট দিয়েছিল, আপনারা দেখেছিলেন। তার মানে কি, না বিজেপিতে যারা ভোট দিয়েছিল তারাই সায়নী ঘোষকে ভোট দিয়েছে, সায়নী ঘোষরাও তঞ্চকতা করেছে। দুই পক্ষই 29 মানে ধরো 24-এর নির্বাচনে এরা তো বিজেপির বিরুদ্ধে ভোট পেয়ে জয়ী হয়েছিল, তাহলে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী হয়েছিল বিজেপির বিরুদ্ধে। তাহলে সেখানে মানুষের ভোটের রায়কে ওরা বাজারে বিক্রি করলো। মানে এরা 20 জন যে সাংসদ, কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শতাব্দী রায়, এরা প্রত্যেকেই তো মানে বিজেপি বিরোধী ভোটাররা এদেরকে ভোট দিয়ে জয়ী করেছিল, তৃণমূলের ভোটাররা ভোট দিয়ে জয়ী করেছিল, এবং বিজেপিকে বিরোধিতা করবে এই শর্তে ভোট দিয়েছিল, বিজেপিকে বিরোধিতা করবে। এরা কি করলো? বিজেপিকে বিরোধিতা করলো না, বিজেপির সাথে ঝুঁকে গেল, এনডিকে সমর্থন করছে। ফলে মানুষের রায়কে বাজারে এরা বিক্রি করলো। এরা যেমন করে সওদা হয় বাজারে, ঠিক তেমনি ভাবে মানুষের রায়কে বিক্রি করলো। এবং আবার উল্টো দিক থেকে তুমি যদি দেখো যে বিজেপি নেতৃত্ব এদেরকে কিনে
বিজেপির নেতৃত্ব এদেরকে সওদা করে যেটা করলো যে মানুষের সাথে সেখানেও দ্বিতীয়বার মানুষ আবার কিন্তু নিরাশ হলো। তার কারণ এই নির্বাচনের আগে বিজেপির নেতারা প্রতিবার বারবার বলে যাচ্ছিল, এমনকি ভোটের রেজাল্টের পরেও বলে যাচ্ছিল কোনো তৃণমূলের নেতাকে নেওয়া হবে না। শ্রমিক ভট্টাচার্য তো লাগাতার বলছিল, শুভেন্দু বলছিল, প্রত্যেকেই বলছিল কোনো বিজেপির নেতাকেই নেওয়া হবে না দলে। মানে তৃণমূলের কোনো নেতাকেই বিজেপিতে ঢোকানো হবে না। তাহলে দুবার কিন্তু সায়নী ঘোষরা কিন্তু প্রতারণা করলেন। প্রথম প্রতারণা হলো তৃণমূলের সাথে করলেন। যারা তৃণমূলকে ভোট দিয়ে সায়নীদেরকে জয়ী করেছিলেন সেই মানুষ, সাধারণ ভোটাররা লাইন দিয়ে রৌদ্র জল ভিজে ভোট দিয়েছিলেন, তাদের সাথে প্রথম প্রতারণা হলো। দ্বিতীয় প্রতারণা তারা মানে দ্বিতীয়বার মানুষ প্রতারিত হলেন যখন বিজেপির নেতারা বলেছিলেন যে বিজেপির তৃণমূলীকরণ ঘটবে না। বাস্তবে তৃণমূলের নেতা র্যাঙ্ক অ্যান্ড ফাইল গ্রহণ করে তাদেরকে রাজ্যসভা বা লোকসভার সদস্যদেরকে এই কোথাও এনডিএ কোথাও বিজেপির মধ্যে ইতিমধ্যেই নিয়ে প্রমাণ করে দিলেন যে বিজেপির তৃণমূলীকরণ ঘটে গেছে এবং মানুষের সাথে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি কিন্তু ভাঙা হলো।